তো আজকে আমার পেইড বেসের ওরিয়েন্টেশন ক্লাস বলা যায়। ক্লাস আগেও দু চারটা হয়েছে, আর কম্পিউটার ক্লাস তো হয়েছেই। তো ভাইবার জন্য আজকে ওরিয়েন্টেশন ক্লাস বলা যায়, শুধু পেইড বেসে, আমি অন্য কোথাও আর দেইনি লিঙ্কটা। ওটা আমি একবারে 11টার দিকে ওই ওরিয়েন্টেশনটা করব, তখন আপনারা থাকলে থাকবেন। কিন্তু আমি একটু এই ওরিয়েন্টেশনটা নিচ্ছি যেহেতু আপনারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, তাই আপনারা একটু আলাদা। তো সবার সাথে একই রকম কথা তো বলা যাবে না, ওটা হয়তো প্রচারণার জন্য। এখন কাহিনী হলো যে আমি ভাইবা কোর্সটা মূলত আমিই করা, মানে এসআই সার্জেন্টে করানো শুরু করছি মেবি, আমি আসলে সঠিক জানি না। আমি 26তম সার্জেন্ট থেকে ভাইবা নেওয়া শুরু করছি। হঠাৎ করে মনে হলো যে আমি ভাইবা এরকম যদি একটা কোর্স চালু করি কেমন হয়, এই ধারণাটা পেয়েছি আমি কনফিডেন্সে। অনলাইনে এরকম একটা ভাইবা হতো, আমি তো বিসিএস ভাইবা দিলাম 41, তখন আমি এটা করেছিলাম। তখন দেখলাম যে এরকম হলে যারা ছাত্রছাত্রী আছে তারা বেশ ভালো একটা ফল পায়। তো এই সাহস থেকে শুরু করলাম। এখন মূল কাহিনী হলো এখানে আম, আপনি একটা ভালো অনলাইন হলেও আপনি যদি আহ, মানে মানে রেসপন্সিভ হন, আর যদি নিজে সঠিকভাবে এটা নেন, তাহলে এটা আপনার অনেক বেশি উপকার করবে। তো সেক্ষেত্রে আপনাদের প্রতি একটা দাবি থাকবে যে ক্লাস যখন হবে সঠিক টাইমে ক্লাসে আসবেন। পড়া যা দিব, মনে করেন 6 বা 7 ক্লাসে যে পড়া দিব সেটা পড়বেন। আর কিছু কিছু বিষয় আপনাদেরকে ফলো করতে হবে। যেমন ধরেন, এই যে ভাইবের বিষয়, আমি সবসময় বলি ভাইবের বিষয় হলো দুটো। একটা হলো আপনার ভিতরের বিষয়। ভিতরের বিষয়টাকে আপনি আপনার সেটা, আমাদের এই ভিতরের বিষয়গুলো কিন্তু পরিবর্তন করতে পারি না। যেমন আমার ভিতরে কতটুকু জ্ঞান আছে, আমি কতটুকু কনফিডেন্ট, কতটুকু স্মার্ট, কতটুকু কি, এগুলো কিন্তু আপনি যখন একটা ভালো জায়গায় যাবেন, তখন কিন্তু আপনি বিচার করে ফেলতে পারবেন যে এই মানুষ এমন। তো এই ভিতরের বিষয়টা পরিবর্তন করতে হলে একটু সচেতন থাকতে হয় আর কি আমাদের। তা আমরা তো সচেতন থাকি না। এখন এই বিষয়গুলো আপনাদের, এখন মনে করেন আপনি 1 মাস যদি সময় পান, ধরেন এতদিন সময় নাও পেতে পারেন, যদি 15-20 দিনও সময় পান, এই 15-20 দিন আপনাকে সচেতন থাকতে হবে। অনেকে ভাইবাটাকে খুব সিরিয়াসলি নেয় না, ভাবে যে এটা আসলে তেমন কোনো ম্যাটার না, এটা কোনো মতে আমার পোশাক আশাক পরিচ্ছদ এইটা রেডি করতে হবে, আর টুকটাক আমার ডিপার্টমেন্ট আর অন্য অন্য বিষয়গুলো করতে হবে, তাহলে হয়ে যাবে। এরকম অনেকে ভাবে। অনেকে আবার ভয় পায়, প্রচণ্ড পরিমাণে ভয় পায়। এই যে ভাইবের সামনে দিবে, এর জন্য তার অনেক সময় ঘুমও কমে যায়, প্রেশার বাড়ে, অনেক কিছু হয়, নার্ভাসনেস তৈরি হয়। এখন সব কিছুরই একটা সমাধান। সমাধানটা হলো যে আপনি মেনে নেওয়া যে আমি যে ভাইবাটা দিব, এই বিষয়টা আপনি মেনে নেবেন যে হ্যাঁ, আমি ভাইবাটা ফেস করতেছি। এটা ইটস ওয়ান কাইন্ড অফ অপরচুনিটি, নট ম্যাটার অফ শকড বা নার্ভাসনেস না। এটা আপনার একটা জীবনের একটা মোড় ঘুরিয়ে দিতে পারে, একটা চাকরি দিতে পারে। এখন এটা করতে গেলে আবার প্রত্যাশা শুরু হয়। ওই প্রত্যাশার জন্য যদি আপনি ভালোভাবে কাজ করেন সেটা ঠিক আছে। এখন প্রত্যাশা যদি আপনার হতাশা তৈরি করে, সেই প্রত্যাশা না করাই ভালো। তো যাই হোক, এগুলো হলো বেশি ভূমিকাপূর্ণ কথা, এগুলো না। মূলত আপনাদের যা যা করতে হবে, মূল কথা হলো যে আপনাকে এখন সচেতন থাকতে হবে। আপনারা ভাইবা দিবেন, আপনাকে এখন প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। আপনি যদি কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে গেলেও আপনি সচেতন মনে কথা বলবেন। কারণ হলো, আপনি যদি সচেতন থাকেন তাহলে আপনি শুদ্ধ ভাষায় কথা বলবেন। এটা মনে রাখবেন, আপনাকে শুদ্ধ ভাষা, এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু, দেখেন আমারও কিছু না কিছু আঞ্চলিক টান থাকতে পারে, কিন্তু আমি আমার চেষ্টা করছি, এখন আমি সচেতন আছি যে আপনাদের সামনে আমি কথা বলছি, তার মানে কি আমাকে একটু সচেতন থাকতে হবে, বা আমাকে একটু ভালো করে কথা বলতে হবে। এখন আপনাদের যত এই যে সচেতন থাকলেই তখন আপনি কিন্তু দেখবেন যে আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তখন আপনি কিন্তু আহ, অতিরিক্ত কথা বলবেন না। হ্যাঁ, সচেতন থাকলেই কিন্তু আপনি অতিরিক্ত, দেখেন এই সচেতন থাকতে গিয়ে আপনি কি কি করবেন। যেমন লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন না, অতিরিক্ত কথা বলবেন না, আর আপনি তার কথা শুনবেন। আপনি বেশি মানে বন্ধু বান্ধব বা বাবা মা বা আত্মীয় স্বজন যার সাথেই কথা বলেন না কেন, আপনি আজকে থেকে চেষ্টা করবেন যে যে কোনোভাবে আপনি তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ হ্যাবিট।
আপনারা একটু মনোযোগ দিয়ে মানে শুনবেন। আমার যেহেতু আপনারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, আপনাদের একটু আলাদা করে বলছি, এর জন্য যে না অন্য জায়গায় আমি লিঙ্কটা দিচ্ছি না এখন, যে না ঠিক আছে লিঙ্কটা পরে দিব। এখন কথা হলো, তো এর জন্য আপনি এখন শুনবেন। আমি এই শোনাটা অনেক বড় একটা কঠিন বিষয় বর্তমান সময়ে। আমরা সবাই অনেক বলেনওয়ালা, আমরা সবাই বলি, কথা বলতে পছন্দ করি কিন্তু শুনি না। এখন শোনা, মনোযোগ দিয়ে যদি আপনি শুনতে পারেন, তাহলে হবে কি, আপনি ওই প্রশ্নটা ধরতে পারবেন, তখন আপনি উত্তরটা দিতে পারবেন। মনে করেন বোর্ডে বসে আছে, স্যারেরা বসে আছে, তার মানে কি, বোর্ডে যখন বসে থাকে, তারা যখন প্রশ্ন করে, আমাদের কিন্তু কয়েকটা বিষয়, তখন আমরা এমনি ভাইবা দিই। ভাইবা দেওয়া মানে কি, ভিতরে নার্ভাসনেস থাকে, তারপর মনের ভিতর ভয় থাকে, আতঙ্ক থাকে, প্রত্যাশা থাকে, অনেক কিছু থাকে। তখন আমরা কিন্তু সঠিকভাবে আমাদের ইনপুটটা কাজ করে না। যদি আমরা আমাদের এই শরীরটা বা পুরো এটাকে একটা কম্পিউটার সিস্টেম ভাবি, তাহলে এই যে ইনপুট, ইনপুট বলতে কি আপনার, আমাদের এই যে কান দিয়ে আমরা যে শুনি, এটা কিন্তু তখন ওইভাবে কাজ করে না। এরপর আমাদের মাথাটা তো ব্রেইন, সিপিইউ, হ্যাঁ, এই সিপিইউটা তো তখন প্রসেসিং হয়, তখন আপনার কিন্তু আপনি তখন উত্তর দিবেন। তখন উত্তর দেওয়া মানে কি, আপনি মুখ থেকে যখন বের করবেন, সেটা হলো আপনার আউটপুট। এখন এই আউটপুটটা ভালো হবে যদি আপনি ইনপুট ভালো করে প্রবেশ করাতে পারেন, মানে আপনি সঠিকভাবে মনোযোগ সহকারে শুনতে পারেন। এরপর সিপিইউ যেটা আছে আপনার ব্রেইন, এখন এক একজনের ব্রেইন এক এক রকম, অনেকের একটু সময় লাগে, অনেকে ইনস্ট্যান্টলি, আপনাদের বন্ধু বান্ধবের ভিতর দেখবেন প্রত্যুৎপন্নমতিতা, এটা কিন্তু একটা দারুণ একটা গুণ, এটা সবার থাকে না। মানে আপনি যা কিছু বলুক না কেন, সে ইনস্ট্যান্ট একটা উত্তর দিয়ে দিতে পারে। এটা কিন্তু মনে করেন এটা আমাদের অনেক, এই গুণটা কারো নাই, খুব কম, অল্প সংখ্যক মানুষের আমাদের এই গুণটা আছে। তো আমাদের এই গুণটা অর্জন করার জন্য এখন কি করতে হবে, আমাদের সচেতনভাবে শুনতে হবে। এখন বোর্ডে যদি ভাই, বোর্ডে তো বাংলাদেশ পুলিশের, তখন আপনারা জানেন যে বোর্ডে ওখানে ৩-৪ জন থাকে, আমাদের একজন একজন থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তার যে বিভাগ আছে, সেখান থেকে একজন সচিব বা অতিরিক্ত সচিব থাকে, পুলিশ থাকে 2-3 জন, একজন মনোবিদ থাকে। তো সেখানে কিন্তু আপনাকে সব কিছু দেখা হবে, এবং আর তারা কিন্তু অনেক সময় এমন আছে যে অনেক পুলিশ অফিসার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে ফেলতে পারে, অথবা সে একটু ছোট করে বলতে পারে। তখন তো আপনি বলতে পারবেন না, স্যার স্যার আবার একটু বলেন তো, শুনি নাই, এরকম যদি বলেন রে ভাই, তাহলে কি চাকরি হবে? আপনাকে তো তখন, আপনি যদি বলেন যে মানে আপনি হয়তো শুনতে পারেননি, তখন আপনাকে বলতে হবে বিনয়ের সাথে, সরি স্যার, আরেকবার যদি একটু বলতেন। তখন আপনার হয়তো এটা অত বেশি খারাপভাবে নিবে না। কিন্তু আমাদের একটা অভ্যাস থাকে যে যখন মনে করেন তার কথা আমি শুনতে পারিনি, এটা কিন্তু তারই সমস্যা হতে পারে, স্যারেরই সমস্যা হতে পারে, কারণ সে অল্প করে ছোট করে বলছে। কিন্তু আমরা তো আর বলতে পারি না, স্যার আপনি ছোট করে বলছেন, তো স্যার আবার একটু বলেন, এরকম তো আমি বলতে পারবো না। তখন তো ভাই আমি আমি হলো আমি মানে যতটা করা যায় সেইভাবে আমি চেষ্টা করব। তো তখন এর জন্য ছোট ছোট কথা লোকাল ল্যাঙ্গুয়েজে স্যারেরা যদি প্রশ্ন করে, আপনাকে সেই বিষয়টা ক্যাচ করতে হবে, রিসিভ করতে হবে। এই রিসিভটা করার জন্য আপনাকে মনোযোগী হতে হবে। আপনি কিন্তু বলতে পারবেন না যে স্যার আবার একটু বলেন, এটা বললে কিন্তু একটা নেগেটিভ মার্কিং চলে যায়। তো এই বিষয়গুলো, এই সচেতনভাবে শোনা, আর বর্তমান ডিসিপ্লিনভাবে আপনাকে চলতে হবে এখন থেকেই। সঠিকভাবে আমি আমি মনে করি এই কয়েকদিন আপনারা যারা আছেন, আমার পেইড ব্যাচে অন্তপক্ষে যারা আছেন, এদেরকে আমি মনে করি যে আপনারা এখন আহ, ইটা আহ, আহ, আমি আপনাদেরকে এটুকু বলবো যে এখন থেকে আপনারা ঘুমটা একটু ভালো করে দিবেন। হ্যাঁ, ঘুমটা একটু ভালো করে দিবেন। অন্তত পক্ষে আমি চাচ্ছি যে আম, আপনারা তারা মানে দ্রুত ঘুমাবেন, অন্তপক্ষে 11টা-12টায় ঘুমাবেন, এবং সকালে উঠবেন সঠিকভাবে, এবং মোবাইল, সোশ্যাল মিডিয়াটা একটু কম ব্যবহার করবেন। এটা অনেক কঠিন একটা ব্যাপার বর্তমান সময়ে। আমি জানি যে আপনাদের ডেডিকেশন লেভেল অনেক হার্ড, অন্তপক্ষে কম্পিউটার টেস্ট পরীক্ষা দিয়ে আসছেন, রিটেনটাও অনেক সিরিয়াসনেস দিয়েছেন, কিন্তু যার এই সমস্যাটা আছে, সোশ্যাল মিডিয়া ইজ ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রাকশন। তো এই বিষয়গুলো আপনারা সোশ্যাল মিডিয়াটা একটু দূর করবেন। আর আর হলো আপনার চোখে চোখ রেখে একটু কথা বলার চেষ্টা করেন। হ্যাঁ, আমি এখন এই চেষ্টা করতে, আমিও কিন্তু আপনাদের থেকে শিখছি যে ক্যামেরার একদম ফোকাসে কিভাবে কথা বলা যায়। এটা হয়তো ওই ফোকাসে ওভাবে নেওয়া যাচ্ছে না, তারপরেও আপনি এখন থেকে একটু চেষ্টা করেন না ভাই। আমরা কিন্তু চোখে চোখ রেখে কথা খুব কমই বলি, বা আমরা চোখে চোখ রেখে যদি কথা বলতে যাই, সেটা কিন্তু ওইভাবে আমরা বলতে পারি না, কেমন যেন তখন দ্বিধান্বিত হয়ে যায়, বা ভালো কথা বলতে পারি না। কিন্তু আপনি চোখে চোখ রেখে কথা যদি বলতে পারেন,
বুঝিয়ে, তখন কিন্তু আপনি আমার মনে হয় যে তখন আপনি আহ, ভালো করবেন, ভালো করবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এখন পোশাক পরিচ্ছদের বিষয়টা, এটা আমি বলবো যে এটা মোটামুটি আপনারা একটা ফর্মাল পোশাক পরবেন। আপনারা যদি এখন যেহেতু শীতকাল, আপনি যদি ফিল করেন যে আপনি ব্লেজার বা টাই পরে যাবেন, যেতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের নর্মাল ব্যাপার। এই বিষয়গুলো নিয়ে এমনি ন্যাচারালি আরও অনেক কথা হবে, তাই এদিকে আর না যাই। তবে আপনাদের এটুকু বলবো যে আহ, বেল্টটা এবং জুতাটা একটু ভালো করে পরবেন। বেল্ট এবং জুতাটা একটু ভালো করে পরবেন, তাহলে আপনাদের জন্য বেশ ভালো বিষয় হবে আশা করি, ঠিক আছে? এই হলো বিষয়। আর একটা বিষয় হলো যে আপনারা আহ, বলছেন যে কেমন ক্যান্ডিডেট চান, এই বিষয়টা আমি এখন একটু বলছি যে পরীক্ষা কেমন ক্যান্ডিডেট চায় তারা মূলত চায়, আপনারা তো জানেন এটার নাম কি, এই ভাইবা, ভোস এবং অ্যাপটিটিউড টেস্ট। তার মানে কি, তারা চায় যে আপনি সাহসী, ব্রেভ, মানে আপনি যদি নার্ভাসনেস হয়ে যান একটা পুলিশ সার্ভিসে যদি আসেন, তো এই বিষয়টা যদি সাহসী না হয় তাহলে কিন্তু তারা এটা চায় না। এবং আপনি মনে করেন আপনাকে একটা খারাপ কথা বললো, উল্টোপাল্টা কথা বললো, অপমানিত কথা বললো, তখন আপনার সিচুয়েশনটা কেমন দাঁড়ায়, বা আপনি তখন সেটা কি খুব ভেঙে পড়ছেন কিনা, আপনি খুব বেশি ভেঙে পড়ছেন কিনা, দ্যাটস দ্য ম্যাটার। তো তারপর আরেকটা বিষয় হলো যে আপনি ভুল, মানে একটা বিষয় নাই জানতে পারেন, কিন্তু আপনি ওই সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারছেন কিনা। আপনাকে স্যারে বকাঝকা করলো, তারপরও আপনি মোটামুটি আছেন কিনা, ঠিকভাবে কন্ট্রোলে আছেন কিনা, আর মোটামুটি কমন সেন্স আছে কিনা। আর পোশাক পরিচ্ছদ, এটা অবশ্যই বিষয়, যেহেতু এখানে মনোবিদ থাকে একজন, আপনার মনের অবস্থা কি। অ্যাপটিটিউড টেস্ট মানে কি, আপনার ওভারঅল কনফিডেন্ট কেমন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনার চুল কেমন, আপনার কথাবার্তার ধরন কেমন, আপনি মানে মুদ্রা দোষ আছে কিনা, অনেক কিছু এইগুলো দেখে, যেহেতু মনোবিদ থাকে। অ্যাপটিটিউড টেস্ট মানে কিন্তু ওভারঅল সব কিছু আপনার, মানে শুধু জানলেই হবে না, এই ওভারঅল এই বিষয়গুলো দরকার। তো এক কথায় বলা যায় যে এক হিসেবে স্মার্ট, কনফিডেন্ট এবং সুন্দর কথা বলতে পারে, বা একে দ্বারা বাংলাদেশ পুলিশ চালানো সম্ভব, কিংবা একজন এসআই সার্জেন্ট হিসাবে সে যোগ্য, এরকম ব্যক্তি চায়। আর ওই যে আরেকজন বলছেন যে ওয়েট কম, ছোট ছোট ছেলে মেয়ে, এরকম আপনাদের এগুলো কোনো ব্যাপার না, আপনি এটাকে নিয়ে হীনমন্যতায় ভুগবেন না ভাই। আপনি এখন মোটামুটি কেবল অনার্স বা ডিগ্রি পাশ করছেন, তো আপনি এখনো এমন না যে আপনারা ছোট, এখনো ছোট ছেলে। আমরাও যখন ওরকম ছিলাম, আমাদের আমার আমার আমি যখন এই গেছি ভাইবে দিতে গিয়েছি সেই 2018 সালে, না 17 সালে, 18 সালে, তখন আমার তো অনেক কম, মানে বাচ্চা বাচ্চার মতো দেখতে। ইটস নট এ ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট আপনি, মানে ওই যে বলে না যে যে যাই হোক না কেন মরিচ পাকা কিনা, আপনি দেখতে ছোট কিন্তু ঝাল আছে কিনা। আপনাকে প্রমাণ করতে হবে, ইমপ্রেস করতে হবে যে আপনার ঝাল আছে কিনা। সেই ঝাল থাকার মানে হলো আপনি কনফিডেন্ট থাকবেন, মানে আপনি একটু অন্যদের চেয়ে আলাদা হবেন। এই যে এখানে যারা আছেন, মানে ইমপ্রেস আপনি আপনি কথা দিয়ে করতে পারেন। আপনি আপনার যার যেখানে শক্তি আছে সেই বিষয়টা ফোকাস করতে হবে। আপনার কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে, কেউ একটু গান, কেউ কবিতা, কেউ একটু অন্য বিষয়, যেখানে যে বিষয়টা থাকে সেই বিষয়টা আপনি সেইভাবে ভাইবা বোর্ডকে যদি অনুসরণ করাতে পারেন বা কথার প্রেক্ষিতে নিয়ে আসতে পারেন, ইটস ইওর অ্যাডভান্টেজ। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা মোটামুটি করবেন। এখন আমি আমার কোর্সটা যেভাবে করাবো, আমি আপনাদের উত্তর নিচ্ছি আমি আরেকটু পরেই। তো কোর্সটা হলো কি, আমি আজকে আপনাদের মোটামুটি একটু ওরিয়েন্টেশন ক্লাস, আমি আরেকটু পরে ওই পাবলিক গ্রুপেও আমি কিছু কথা, একই কথা হয়তো রিপিট হবে, আপনাদের না আসলেও হবে, সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের ভিতর মানে ওদের আনতে চাচ্ছিলাম না, না হলে একসাথেই করাতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে না, দরকার নেই। কি দরকার, আপনারা একটু অন্যরকম, আপনাদেরকে আমি যা করাবো একদম টোটকা টোটকা কথা, এর ভিতর আপনারা যেটা ফলো করবেন। আমি কিন্তু ভাইবা এসে আমি নিজে স্ট্রিক্ট হব, স্ট্রিক্ট যদি না হই আপনারা কিন্তু এখানে মানে আমার কাছ থেকে ভালো সার্ভিস পাবেন না। স্ট্রিক্ট হলো এখানে কখনোই ইনফর্মাল ব্যবহার করতে আসবেন না আমার সাথে। ইনফর্মাল, আমি অন্য ক্লাসে কম্পিউটার কিংবা রিটেন, তখন আমি অনেক কিছু মেনে নেই, কিন্তু এখানে আমি মনে করেন একজন এসপি লেভেলের একজন স্যার, এটা আপনাকে ভাবতে হবে। এসপি লেভেল বা ডিএজি লেভেলের স্যার, কখনোই ভাই ভাই বলতে আসবেন না আমাকে, আর কখনোই ইনফর্মাল কথা এখানে বলবেন না। তারপর আপনি হাসাহাসি, তামাশা, ছোট ছোট মানে ফানি কথা কখনোই এখানে বলতে আসবেন না। ইটস নট ইওর, আই এম নট ইওর ফ্রেন্ড, আই এম ইওর স্যার। আর আপনি ডিপার্টমেন্ট পুলিশে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে
মানে এটা কেমন। আপনি স্যার ছাড়া তো আমাকে কিছু বলতেই পারবেন না যদি এসআইতেই আসেন, কারণ ওইভাবে বলার সুযোগ নেই। আর আমি আপনার থেকে অন্তপক্ষে 6-7 ব্যাচ আগের, ঠিক আছে। কারণ এখন যারা 37 ব্যাচের আছে, 38 ব্যাচের আছে, 39তম ব্যাচের আছে, এখানে ভুরি ভুরি ইয়ে আছে যে আমাকে স্যার ছাড়া তো আর উপায় নেই বলার। যাই হোক না কেন, আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনাকে স্যার বলতেই হবে, দিস ইজ ডিসিপ্লিন ইউনিট। তো এইখানে কিছু করার নেই। তো এইগুলো স্যার স্যার বলার প্র্যাকটিস, আমি কিন্তু স্যার শুনতে চাচ্ছি না, ব্যাপারটা বুঝতে পারছেন, কিন্তু আপনাদের জন্য আমি এটা বলতেছি। কারণ যদি ওইখানে একটা বোর্ডে ম্যাডাম থাকে, তখন আপনাকে স্যার ডাকতে হবে, মাইন্ডেড। তো আরেকটা বিষয় হলো যে আপনাকে স্যার স্যার বলা অভ্যাস যদি আপনি করে ফেলেন, ইটস ইওর অ্যাডভান্টেজ, ইটস ইওর মানে বেনিফিট। কারণ কি, যে স্যার, জি স্যার, জি স্যার, আপনি এটা বলা মানে কি আপনি অ্যাক্টিভ আছেন, আপনি তাদের কথা শুনছেন, এবং তারা কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। এর জন্য স্যার বলাটা ভালো করে শিখে নেবেন। আরেকটা বিষয় হলো যে আমি যেটা পড়া দিই, ওই পড়া অনুযায়ী আপনাদের কিন্তু একটা মোটামুটি একটা রুটিন আমি ওইভাবে তারিখ অনুযায়ী দেইনি, কিন্তু আমি বিষয়গুলো বা ইস্যুগুলো কিন্তু দিয়ে গেছি। ওইগুলো আপনারা একটু, আমি ওইটা আবার আপনাদের দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে, আর দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমি 10টা মোট ক্লাস নেব। 10টা ক্লাসের ভিতর 6 থেকে 7টা ক্লাস আপনাদের টপিক ওয়াইজ ক্লাস হবে। বুঝতে পারছেন, আজকে যেমন ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে, আজকে আপনাদের এমনি আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, এই এই যে যেটা বলছি এইটাই টপিক। তো আর কথা হলো যে যে ক্লাসে যে বিষয় থাকবে, ওই ক্লাসে আপনারা একটা কাজ করবেন, ওই টপিক বিষয়েই অন্তপক্ষে 20 থেকে 30টা, 20 থেকে 30 বা 50, এইগুলো, এই কয়টা প্রশ্ন আপনাদের নিজের হয়ে নিজের মতো করে লিখবেন। প্রশ্ন লেখা, ওইটার উত্তর আপনারা রেডি করবেন। এখন বলতে পারেন যে স্যার এটা কি হলো, প্রশ্নগুলোর একটা নমুনা আপনাদের দিয়ে দিচ্ছি। মনে করেন আপনার পরের ক্লাসে আপনাদের পড়া থাকবে আপনার নাম, আপনার সম্পর্কে, নিজ জেলা, নিজ ডিপার্টমেন্ট, এরকম কিছু একটা বিষয় থাকবে। তখন আপনাকে দেখলে ভাইবা বোর্ড কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এরকম 20টা প্রশ্ন আপনি লিখবেন। যেমন আপনার নাম কি, আপনার পরিচয় বলুন, আপনার পিতার নাম কি, আপনার পিতার পরিচয় বলুন। তো ওই পিতার নাম অনুযায়ী কোনো নাম আছে কিনা, আপনার জেলা, জেলার আপনি আপনার জেলার কোন জেলায় অবস্থিত, আপনার জেলায় এমপি কে, বা কোনো পুলিশ অফিসার, বড় কোনো ধরনের পুলিশ অফিসার আছে কিনা, তার নাম বলুন। অথবা অ্যাডমিন ক্যাডার বা বিসিএস ক্যাডার কেউ আছে কিনা, বা বিখ্যাত ব্যক্তি আছে কিনা, আপনাদের জেলার কোনো মুক্তিযোদ্ধা আছে কিনা, বা বিখ্যাত এরকম জেলা বিষয়ে যে যে বিষয় হতে পারে। আপনি ওই যে আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের কি যেন, আমি জাতীয় তথ্য বাতায়ন, সেখান থেকে আপনারা এই জেলা বিষয়ে পড়তে পারেন। আর আপনারা বইয়ের ক্ষেত্রে আপনারা ফলো করতে পারেন যে কোনো একটা ভাইবা বই যেটা পুলিশ সংক্রান্ত, মানে পুলিশ ক্যাডার সংক্রান্ত। সেখানে হতে পারে জামিল ভাইবা গাইড, অথবা মানে আবার হতে পারে মানে যে কোনো একটা পুলিশ বিষয়ে যেটা ফোকাস করে, আছে না বিসিএস ভাইবা, অথবা কনফিডেন্টের একটা ভাইবা, বিসিএস ভাইবা কনফিডেন্ট, এরকম করতে পারেন। এটা কিনতেও পারেন, না কিনলেও হবে। আমি বুঝাতে পারছি কিনা, এটা আপনি না কিনলেও এমন না হামরি কোনো সমস্যা হয়ে যাচ্ছে। তারপর আমার কয়েকটা গাইড আমার আছে, আমি প্রয়োজনে সেগুলো ছবি তুলে আপনাদের পিডিএফ দিব। তো এগুলো নিয়ে এত প্যারা নিয়ে লাভ নাই, যেখানে যেটা পড়তে হবে আমি টুকটাক আপনাদের দিয়ে যাব। আর হলো এইভাবে করে আপনারা প্রশ্ন তৈরি করবেন, এবং সেই প্রশ্ন অনুযায়ী আপনার উত্তর আপনার মতো করে হবে। আপনি এখন বাজারের গাইড পড়ে আপনি নর্মাল কিছু পারতে পারেন, কিন্তু এখানে আপনাকে দেখলে কি কি প্রশ্ন হতে পারে, এরকম 20টা প্রশ্ন আপনি লিখবেন, এবং সেটা মনে মনে ওই প্রশ্ন নিজেকে নিজে করে মনে মনে উত্তর দিবেন। এইটা হলো আপনাদের মূল কাজ। এরপরে আমি যখন ক্লাস নিব, ক্লাস নেওয়ার সময় আপনারা মনে করেন আমি ক্লাস কিছু সময় মোটিভেশন কথা বলবো, এবং আপনারা কিভাবে কি করবেন 10 থেকে 15 মিনিট। এটা আপনাদের হয়তো 10-15 মিনিট, আস্তে আস্তে কমে আসবে 5 মিনিট। এরপরে আমি আপনাদের মক ভাইবা নিব। আপনারা যদি পারেন তাহলে আপনারা সামনে এসে কথা বলবেন, মানে এই যে অন করবেন, ক্যামেরা অন করবেন। আর যদি না পারেন তাহলে অডিওতে কথা বলবেন। এবং কথা বলার সময় অবশ্যই, এখন দেখেন আপনারা কয়জন আছেন, এখন আমার ব্যাচে এখানে ভর্তি হয়েছেন হয়তো 100 জনের মতো, 100 জন হয় নাই, 90, 95, 100 জন হতে পারে। তো এর ভিতর মনে করেন 50 জন বা 40, 45 জন বা 30 জন মতো থাকবে, আমার মনে হয় এর বেশিও থাকতে পারে। তো তখন আপনাদের এরা কিন্তু সবাই শুনবে। তখন এর ভিতর আপনি কি বলছেন, আমি যখন প্রশ্ন করব তখন কিন্তু আপনারা সবাই
যখন আমি প্রশ্ন করব একজন আনমিউট করে, তখন যাকে প্রশ্ন করব সিরিয়াল অনুযায়ী সে কিন্তু উত্তর দিতে থাকবেন। তখন আপনি যতটুকু পারেন দিবেন, এবং এই আমি করার সাথে সাথে আপনারা যেহেতু আপনারা আনমিউট আছেন বাকিরা, তারাও কিন্তু মনে মনে এটা উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অভ্যাস হয়ে যাবে যে কি আমি এই প্রশ্নের, তখন আপনারা কেউ যদি উত্তর দেয় তখন আপনি তার কথাটা শুনবেন যে এই উত্তরটা এভাবে না দিয়ে অন্যভাবে দেয়া যেত। বা এরভাবে যদি মনোযোগী হন, আপনি বেশিরভাগ সময় মনোযোগী হন, এবং যদি আপনার নার্ভাসনেস বা আপনার দুর্বলতা থাকে, এখানে আপনার ভয় পেতে পারেন, ভয় পাওয়াটা নর্মাল, বা কথা বলাটাই, কিন্তু আপনি এখানে যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু আপনি ভাইবা বোর্ডে ভালো করবেন না। ঠিক আছে? তো এই বিষয়গুলো ফলো করে আপনি, আমরা মোটামুটি 10টা ক্লাসে মানে আমাদের মোটামুটি একটা ভালো প্রস্তুতি আশা করি হয়ে যাবে। তো এই হলো মোটামুটি আমার আজ কোর্স আমি কিভাবে নিব, এই বিষয়টা আমাদেরই এখন। ধরেন আপনাদের মনে হয় কিছু যারা প্রশ্ন করতে চান একটু হাত জাগান, দ্রুত দ্রুত হাত জাগান, এখন গণহারে প্রশ্ন করার দরকার নাই, মানে যারা, হ্যাঁ শাহিন আলম বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছি শাহিন আলম। আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের যখন ভাইভাটা হবে তখন সেক্ষেত্রে আমাদের হ্যান্ড জেস্টারটা কেমন হবে? অর্থাৎ আমার হাতটা কি হচ্ছে, বা আমার যে হাত দুটো দুটো থাকবে, হ্যাঁ, সে হাত দুটো কি আমি টেবিলের উপরে রাখবো? না না না, নাকি হচ্ছে টেবিলের আমার উপরে না, টেবিলের টেবিলের উপরে রাখতে যাবেন না, আপনি নিচেই রাখবেন। এবং হাত দুটো আপনি কি করবেন, টেবিলের নিচে আপনি, আপনার অনেক সময় হয় যে বেশি রিজিড অবস্থায় থাকলে অনেক সময় কথাগুলো ভালো নাও আসতে পারে। তো আপনি এই নিচের দিকে আপনি আপনার মতো করে, অনেকের থাকে হাত এরকম করার অভ্যাস থাকে যে হ্যাঁ এরকম, কিন্তু বেশি তো নাড়ানো চানা যাবে না, আপনি আপনার মতো করে এখানে বসে, নিচে বসে আপনি হাতগুলোকে আপনার মতো করে একটু নাড়াতে পারেন, কিন্তু এগুলো স্যারেরা না দেখাই ভালো আমার কাছে। আর যদি কারো খুব বেশি হয়, কিন্তু বেশি না গিয়ে এখানে গিয়ে, হ্যাঁ স্যার এই এই মানে মোটামুটি আর কি, বেশি দেখতে খারাপ লাগে এরকম এরকম জায়গায় আপনি হাতটা রাখবেন না। অনেকে টেবিলে এরকম রাখা আমার মনে হয় কোনোভাবে শোভনীয় না, টেবিলে হাত রাখা। ঠিক আচ্ছা, আছে? থ্যাংক ইউ স্যার। আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে স্যার আপনি বলেছিলেন যে যারা হচ্ছে আ এক্সট্রা কো-কারিকুলার এক্টিভিটিস বা হচ্ছে এই ধরনের যে মানে কো-কারিকুলার এক্টিভিটিস করেছে তাদের এটা একটা অ্যাডভান্টেজ থাকবে। তো সেক্ষেত্রে আমি আমার বিশ্ববিদ্যালয় লাইফে হচ্ছে আমি বিতর্ক করেছি। পাশাপাশি বেশ কিছু বিতর্ক অর্গানাইজ করেছি। পাশাপাশি আ অন্যান্য বিতর্কগুলোতে হচ্ছে জাজমেন্ট করেছি। তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে হচ্ছে যে আমার এই কো-কারিকুলার এক্টিভিটিস টা হচ্ছে যে আমি আমার নিজের পরিচয় বা হচ্ছে যে যখন ভাইবা বোর্ডে হুম যাব, হুম হুম। আমি এই জিনিসটা হচ্ছে যে তাদের সামনে তুলে ধরতে চাই। তো সেই ক্ষেত্রে আসলে আমার প্রেক্ষাপটটা কিরকম হবে এবং হচ্ছে আমি কিভাবে তুলে ধরতে পারি তাদের সামনে? এবং যেটা আমার হচ্ছে যে ভাইবার জন্য অ্যাডভান্টেজ দিবে আরকি। আহ, এটা আপনি পরিচয় দেওয়ার সময় আপনি যে আপনি বলবেন, যদি আপনি ওই সুযোগটা পান, আর সাধারণত এসআই সার্জেন্টের সুযোগটা কম পাওয়া যায়, যে আপনার পরিচয় দেওয়ার ওই যে যে সুযোগটা, এটা কম পাওয়া যায়। আহ, তো সেক্ষেত্রে হলো কি যে আম, আহ, এই ক্ষেত্রে আপনি পরিচয় যদি পেয়েই যান, তো তখন আপনি ওইখানে বলে যাবেন যে স্যার আমার একটা দিকে আমার খুব শখ বা আমার একটা ইন্টারেস্ট আছে, এবং আমার এখানে আমার একটা অভিজ্ঞতা আছে যে আমি এই, আপনি যেভাবে বললেন আর কি, এভাবে করে আপনি বলে যাবেন যে আমি, হ্যাঁ স্যার আমি ডিবেটের সাথে জড়িত ছিলাম, সেখানে আমি ডিবেট করেছি, তারপর আমি অর্গানাইজ করেছি এবং নিজে বিচারকের ভূমিকায় পালন করেছি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ ফর ইউ। বুঝতে পারছেন? তো এটা আপনি কোনো কায়দায় আপনি ওই এই ভাইবার সিস্টেমটা হলো আপনি যেদিকে শক্তিশালী সেই দিকে একটা ওয়ার্ড বা সিস্টেম দিয়ে নিয়ে যাওয়া। এটা এটা হলো যারা একটু স্মার্ট তারা এটা পারবে, এবং এটা আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। দেখবেন আপনারা মক ভাইবে দিতে গিয়েই আপনারা এমন জায়গায় আমাকে, নর্মাল আপনি এমন জায়গায় থামবেন, ওইখানে থামলে আমি ওখান থেকে প্রশ্ন করতে পারি, এটা নর্মাল। ঠিক আছে? ওকে, আর কেউ? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। হুম হুম। আচ্ছা, সৈয়দ সায়েদ নাকি সায়েদ, জি সৈয়দ স্যার, নাকি? আদাব। হ্যাঁ হ্যাঁ বলেন। আবু হ্যাঁ সাইদ। জি। বলেন বলেন ভাই। আহ, প্রশ্ন হচ্ছে হলো যে আমি আসলে শু কিনবো, আসলে কি ধরনের শু কিনাটা ভালো হবে, আসলে সেটা জানতে চাচ্ছিলাম। শুটা অক্সফোর্ড শু কিনবেন, কালো, কালো রঙের অক্সফোর্ড শু কিনবেন। আর ওটা আমি আপনারা যেহেতু পেইড বেসের আমি দেখিয়ে দিব নে। আর ওইটা হলো যে আপনার কালো সুন্দর অক্সফোর্ড শু বললেই হবে, ঠিক আছে? অক্সফোর্ড শুটাই কিনবেন।
আর যাদের মনে মানে করেন কেনার ক্ষেত্রে সামর্থ্য নাই বা অন্য কোনো কিছু, তখন এমনি শু হলেও হবে। তবে অক্সফোর্ড শুটা পুলিশে চলে বেশি, আর এটা স্মার্টও দেখায়। ওকে, খন্দকার অক্সফোর্ড রবি। ফিতা থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ফিতা থাকবে। স্যার আর নিজের সম্পর্কে এটা কি ইংলিশে বলতে হবে নাকি বাংলায় বলতে হবে? বেশিরভাগই বাংলা হয়, হ্যাঁ। ইংলিশে আগে ট্রান্সলেশন নিত, মাঝে মাঝে একটু ইংলিশে ধরে, ওই টুকটাক আমরা প্র্যাকটিস করবো আর কি, হ্যাঁ। খন্দকার রবি। জি স্যার, জি স্যার। আচ্ছা, গৌতম হালদার। স্যার এই যে ভাইবে বোর্ডে চশমা ব্যবহার করব কিনা? চশমা, আপনার আইডি আইডি কার্ডে যে অ্যাডমিট কার্ড, ওখানে কি চশমার ছবি দেয়া? চশমার ছবি দেয়া না। আচ্ছা, এখন কথা হলো কি, যদি আপনি চশমা ব্যবহার না করলে আপনার আপনার আনকমফোর্ট লাগে, মানে অনেকেরই আছে যে চশমা যারা ইউজ করে তারা হুট করে যদি চশমা ছাড়া যায়, তখন তার নার্ভাস আরও বেশি লাগে, তারপর ডিসকমফোর্ট লাগে, তো আরও খারাপ লাগে। তখন এই চশমা ইউজ করা কোনো ব্যাপার না, এটা এটা ওভাবে ই করে না। তবে যদি আপনি চশমা ছাড়া গিয়ে আপনার ওরকম কমফোর্ট মানে ডিসকমফোর্ট না লাগে, তো সেক্ষেত্রে আপনি নাও করতে পারেন। ইটস এ ম্যাটার অফ ইউ। এটা যে এমন না যে চশমা পরা ছেলে হলে এটা নেগেটিভ ইফেক্ট পড়ে, এমন না। ওখানে আপনার কনফিডেন্ট বা অন্য কোনো কিছু দেখাতে পারলে আপনার তো পরবর্তীতে মেডিকেল টেস্ট হবেই, বুঝতে পারছেন? তো এইগুলো তেমন না যে চশমা পরা ছেলে মানেই মানে এ হবে না, এর দ্বারা এটা নেগেটিভ সাইডে যাবে, এরকম কিছু না। তো সেক্ষেত্রে এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কেমন ফিল করেন ওখানে। ফিল, স্যার আমি ফিল ভালোই করি রুমের ভিতরে, কিন্তু আমার যদি একটু দেখা যায় দূরে কোনো একটা কিছু দিয়ে যদি বলে যে ওটার সম্পর্কে যদি কিছু বলে, তখন যদি এরকম কি ফেস করতে পারি ভাইবা বোর্ডে যে আর আমার এই দূরে, বোর্ডে দূরে বলতে কি, আপনাদের বেশিরভাগ সময় ভাইবা বোর্ডে হয় কি, গতবার যেটা হয়েছে যে 41তম এসআই যে প্রশ্নগুলো আসছে সেইগুলো অনেক সময় অঙ্ক টঙ্ক দিয়ে ব্ল্যাক বোর্ডে করতে দিয়েছে। এটা বিষয়। তো আর একটা বিষয় হলো যে অনেক সময় মানচিত্র বা অনেক কিছু দেখাতে পারে। এটা হওয়ার সম্ভাবনা মানে অনেক কম পার্সেন্টেজ আর কি, বা কোনো কিছু দূরে একটা দেখিয়ে দেবে, এরকম কম হওয়ার সম্ভাবনা। আর ওই যে ব্ল্যাক বোর্ডটার কথা বলছে, ব্ল্যাক বোর্ডটা কি বেশি দূরে থাকবে না কাছাকাছি মোটামুটি থাকবে? তাইলে আর চশমা না নিলেও হইবে আর কি। কাছে থাকবে, আপনি কাছে সাথে থাকবে। করে চশমাটা নিয়ে যেতে পারেন। ও সাথে, সাথে করে নিয়ে যাবো। ওটা আপনি পকেটের এমন সিস্টেমে রাখলেন, যখন বিপদে পড়বেন যে না আমি এখন সমস্যা হচ্ছে, তখন আপনি ওটা ই করে নিলেন। ওকে, শরীফুল ইসলাম। স্যার প্রশ্ন ছিল, শু নিয়ে তো বললেন, প্যান্ট আর শার্টের ক্ষেত্রে কালো আর সাদা এই দুইটাই তো ইউজ করব। কালো সাদা এটাই একটা মোটামুটি ফর্মাল, তারপরও আমার কাছে মনে হয় যে আম, মানে কালো সাদার ভিতরে যদি একটু অন্যরকম, একদম জাস্ট হোয়াইট সাদা না, এরকম সাদার ভিতরে অনেক ধরনের ডিজাইন থাকে তো। ওই যে বিভিন্ন আজকে যেমন একটা গ্রুপে দিল দেখলাম, ওগুলো চলে আর কি। মানে আমার কথা হচ্ছে কি, ফর্মাল হলেই হলো, ফর্মাল লাইফের। মানে এখন আপনার কি, একটু স্টিপ হলে তো সমস্যা হবে না, সাদার মধ্যে হালকা ছোট ছোট স্টিপ থাকে, না না না, ওটা মানে সমস্যা সাদাই। নেই। বরং একদম ফেয়ার সাদার চেয়ে আমার কাছে মনে হয় যে স্মার্ট লাগে এরকম কোনো সাদা। বা আমার কথা হচ্ছে কি, মানে আপনাকে দেখতে আপনি এখন গোলাপি পরে গেলেন, অথবা ঝকঝকে ফুল আছে এরকম পরে গেলেন, এরকম না, বুঝলেন? ঈদের পোশাক না ঠিক, যে অফিসিয়াল যে পোশাকগুলো থাকতে পারে সেটা আপনার যে কোনো ধরনের পোশাক হতে পারে। এই নেভি ব্লু কি চলে, মানে হালকা ব্লু? চলবে, অনেকে তো চলবে, অফিসিয়াল পরে। চলবে, চলবে, এগুলো সমস্যা নেই। সাদা ব্যতীত অন্য কোনো কালার হলে সমস্যা নেই তো স্যার? কোনো সমস্যা নাই, ওখানে বলে নাই যে আপনি সাদাই পরে আসতে হবে, ঠিক আছে? এই আর কি। তবে সাদা পরে যায়, ওটা অনেক অফিসিয়াল। তবে আমি একদম হোয়াইটটাকে, মানে হোয়াইট আর এই একটা স্কুল পোশাকের মতো হয়ে যায় আর কি, যদিও হোয়াইটটা চলে সব জায়গায়। তো হোয়াইট হলে ভালো, কিন্তু হোয়াইটের ভিতরে অনেক ধরনের সিস্টেম আছে, ডিজাইন আছে, মানে ভিতর দিয়ে অনেক সময় হোয়াইটেই কিন্তু একটু ডিজাইন থাকলে তখন ওইটা একটু অন্যরকম লাগে, একদমই মানে ই না হলে। ওটা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পাওয়া যায়, ওইরকম করে করবেন। ওকে, ইমরান হাসান। স্যার আদাব স্যার। হ্যাঁ, আদব। স্যার ওই বলছিলাম যে হচ্ছে মানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা বললে মূলত স্যার কোন দিকে ফোকাস করতে হয়, মূল বিষয়গুলো কি কি বলতে হবে, এই যে ব্যাপারটা?
প্রথম কথা হলো এরকম করে ভাইবা খুব কমই হয়, তারপরে আমরা মক ভাইবাতে এগুলো নেই, কারণ এগুলো তো একটা একদম নর্মাল বিষয়। তো ইন্ট্রোডিউস বললে সাধারণত আপনি আপনার নামটা, বাবা মার নামটা, শিক্ষা প্রতিষ্ঠানের নামটা, তারপর আপনি কোথা থেকে পড়েছেন, কি বিষয়ে পড়েছেন, তারপর আপনার কোন দিকটা শক্তিশালী, লাস্টে এত কিছু বলার সুযোগ পাবেন না মনে হয়, এর ভিতর প্রশ্ন চলে যাবে অন্য কোনো কিছুতে। মানে আপনি ন্যাচারাল কথাগুলোই বলবেন আর কি, বুঝতে পারছেন, যে যেগুলো আসে। কিন্তু আপনি যে বিষয়টা একটু, ওই যে যখন এই যে ইন্ট্রোডিউস, ওই যে একজনে বললো যে ডিবেটে ভালো, তখন ও কি করবে, যে দ্রুত নিজের নাম আর ওই শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য অন্য জেলার নাম টাম বলে ওর সাথে সাথে চলে যাবে হইলো ওর ওর শক্ত পজিশনে, যে স্যার আমি ডিবেটের সাথে সংযুক্ত ছিলাম, এটা সেটা, এই তো তখন ওই ডিবেটের প্রশ্ন চলে যাবে। তখন তো হয়ে গেল একটা অ্যাডভান্টেজ, এরকম আর কি বিষয়টা। ওকে, তো তহিদুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু আগে আমাকে কল দিয়েছিল আমার এলাকা থেকে এক আঙ্কেল। তো ওনার কাছে নাকি আমার ভেরিফিকেশনের জন্য গিয়েছে, তো এসপি অফিস থেকে ওনাকে নাকি বলেছে যে আমার সম্পর্কে জানতে আর কি। এই কিছুক্ষণ আগে কল দিয়েছিল, আধা ঘন্টা আগে। তো তিনি আচ্ছা। আমার কাছ থেকে শুনলো আমার বিষয়ে, কোথায় পড়াশোনা বা কি রাজনীতি করি নাকি এগুলো। তো এগুলো কি মানে ওনাদের মাধ্যমে এভাবে হয় নাকি আসলে? হয়, বিভিন্নভাবে জানতে চান বিভিন্ন এলাকায়, আসলে আসলে তো উচিত যে বিভিন্ন মানুষের কাছে, এখন উনি যদি আপনার ই হয়ে যেত, মানে কি বলা যায়, উনি যদি আপনার এন্টি পার্টি হয়ে যেত, সমস্যা হতো না বিষয়টা। তো এখন কাহিনী হলো যে বিভিন্নভাবে জানবে, এগুলো নিয়ে আপাতত চেষ্টা করবেন আশেপাশে যারা মোটামুটি একটু ভালো গণ্যমান্য ব্যক্তি, তাদের সাথে একটু ভালো ব্যবহার করা। আর আপনি আপনার জায়গা থেকে যতটুকু, এগুলো নিয়ে টেনশন করবেন না। আর আর কথা হলো যে আমার কাছে মনে হয় যে আপনি যদি সঠিক থাকেন বা বেঠিক থাকেন, এগুলো একটু ভালো মানে রেফারেন্স দিয়ে বা একটু ভালো ব্যবহার করে এগুলো মনে করেন একটা ভালো একটা ইতিবাচক রেজাল্ট আনা যায়, বা আনতে চেষ্টা করতে হবে আর কি। মানে মেইন হচ্ছে কি, উনি যে আপনার জায়গা থেকে আপনি ই করবেন, হতাশ না হয়ে যতটুকু পারবেন, কারণ আপনাকে উল্টা পাল্টা ভেরিফাই করবে না আশা করি, কারণ আপনি যদি সত্যিই না থাকেন তাহলে উল্টা পাল্টা ভেরিফাই করবে না। তারপরে একটু সচেতন থাকবেন ভাই, বাংলাদেশ তো, এই আর কি। উনি বারবার করে শুনতেছিল যে আমি কোন দলদারি করি কিনা বা রাজনীতি করি কিনা। তারপর আমার একাডেমিক বিষয় ছিল। উনি আবার হচ্ছে আমাদের এলাকায় বিএনপি তে এই সে ভোটে দাঁড়াইছিল এই কিছুদিন আগে আর কি, ওই যে ভোট হলো চেয়ারম্যান এলাকার। তো বুঝতে ওনার পারছি, কাছে বুঝতে পারছি। এখন ওই যে, এখন ওই তো বাংলাদেশের নিয়মটাই কিছুটা এরকম। ওকে, ব্যাপার না। এখন কথা হলো যে এগুলো, এই ভেরিফিকেশন ম্যাটার, এগুলো নিয়ে এত টেনশন না করে আপনি আপনার জায়গা থেকে এখন যে সিস্টেম, যে সিচুয়েশন, সেই অনুযায়ী আপনি হ্যান্ডেল করবেন, ঠিক আছে? ওকে। স্যার আমার কথা ছিল স্যার। শাকিল মিয়া মাজারুল ইসলাম কে? স্যার আমি স্যার অ্যাপ্লাই করার সময় স্যার প্রফেশনাল জায়গায় আমার পুলিশে যে জব করতেছি এটা স্যার দেওয়া হয়নি আমার স্যার। এখন কি ভেরিফিকেশনে এটা কি সমস্যা হবে স্যার? আপনি কি এখন কনস্টেবলে আছেন? জি স্যার। ও, যাই হোক, এটা এটা আপনি কি অনুমতি নিছিলেন? অনুমতি নিছিলেন? জি স্যার, অনুমতি নেওয়া আছে স্যার। ওই কম্পিউটার দোকানের নাম দেওয়ার পর ওরা তাড়াতাড়ি না সাবমিট না না, করে আপনি দিচ্ছে স্যার। ই পুলিশটা করবেন পরে কি, যে আপনি যাবেন আর ওই অনুমতি পত্রটা, ওই যদিও আপনার ওই যেহেতু ওই জায়গা দেননি, তাহলে অনুমতি পত্র বা ওইটা নিতে চাবে না। তারপর আপনি পুলিশ সদস্য, তো আপনি পুলিশেই তো এখানে ই করবে। আপনি বলবেন যে আমার ভুলে এখানে দেওয়া হয় না স্যার, আমি ওই ওই কম্পিউটার দোকান করেছি। তো আপনি ওই এনওসিটা নিয়ে যাবেন, বুঝতে পারছেন, যেটা আপনার জি স্যার, অনুমতি এনওসিটা পত্র। নেওয়া আছে তো স্যার। এনওসিটা ভাইবার সময় নিয়ে যাবেন। তো নিয়ে তখন স্যার তো ওই এনওসি দেখলেই তো বোঝা যাবে, তখন তার সমস্যা নাই। আর এরপরে যদি কথা বলে, ওইটা না হুম, স্যার, ভেরিফিকেশনের কথা বলতেছি স্যার। ভেরিফিকেশন ওরা আবার নেগেটিভ রিপোর্ট দিতে পারে নাকি স্যার? যে পুলিশ থাকার পরে এটা হাইড করলো কেন? যে ভেরিফিকেশন করতে আসবে পুলিশের যদি আসে, তখন আপনি তো সিস্টেম করে বলবেনই বা এটাই করবেন। আর এটার জন্য আমার মনে হয় না যে সমস্যা হতে পারে, তবে মানে ম্যাটারটা তো একটু সেনসিটিভ বিষয়টা। আগের সময় হলে তো বলতাম না কিছুই, কিন্তু এখন তো একটু সেনসিটিভ। কিন্তু আপনি যদি পুলিশ ভেরিফিকেশন আসে, তাদের সাথে কথা বলবেন। আপনি নিজে যেহেতু পুলিশ সদস্য, যে বিষয়টা এমন, তো দেখেন আগে জিজ্ঞেস করে কিনা, ঠিক আছে, এই আর কি। আর যদি এটা এটা হয়তো ধরারও কথা না ওভাবে,
বুঝতে পারছেন? যে আপনি পুলিশে চাকরি করেন, হয়তো আপনার এলাকায় ভেরিফিকেশন করতে আসতে পারে যে হ্যাঁ সে তো নিজেই পুলিশ, তখন একটু তারা হয়তো তো আপনাকে জিজ্ঞেস করতে পারে। আমার মনে হয় পুলিশ সদস্য হলে আপনাকে জিজ্ঞেস করবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, আমি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একটাই দিয়েছি, তবে আমি থাকি ঢাকায়। ব্যাপার আমি না, দেশের এটা গ্রামের ভালো অ্যাড্রেস করছেন, চাই। ভালো করছেন, আপনি ভালো করছেন, এটা হলো বুদ্ধিমানের কাজ করছেন, কারণ আপনার ভেরিফিকেশন এক জায়গায় হবে। ওকে পরে কিছু বলবে কিনা যে আর প্রেজেন্ট বললে অ্যাড্রেস আছে বলবেন ভাই ঢাকায়। আমি তো রিসেন্টলি ঢাকায় গেছি, তো কি হয়েছে, আমি ওই সময় বাড়িতেই ছিলাম। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমাদের যে ভাই বোনের যে তথ্যগুলো ছিল সেখানে তো একটা বক্স ছিল, আমি শুধু ভাইয়ের তথ্যটা অ্যাড করছি, বাট বোনেরটা আর অ্যাড করিনি, ওই যে তাড়াতাড়ি টাইম আউট হয়ে যায় এই জন্য। এখন এটা কি প্রবলেম হবে? কোনো কিছুই প্রবলেম না ভাই, এই সমস্ত এখন কোনো যা করে ফেলেছেন এখন এটার সমাধান আপাতত আপনার ওইগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। এখন যা করছেন এখন এটা তো পরিবর্তন করার, সামনে যখন আবার নতুন যখন ফর্ম ফিল আপ আসবে ওই যে মেডিকেল টেস্ট বা অন্য অন্য বিষয় তখন দিয়ে দিবেন, দেওয়ার সুযোগ থাকলে, এখন আর কিছু করার নেই তাই না? তো এগুলো নিয়ে আপনারা এখন শুধু মাথা ব্যথা করবেন না, এই আর কি। তো আপনাদের এটা সেশনটা আমি মোটামুটি এখন শেষ করতে পারি, আর আপনাদের পরবর্তী ক্লাস কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। আর ওই যে প্রথম দ্বিতীয় ক্লাসের যে টপিকটা, এরপর আপনার নিজ নাম, নিজ জেলা বা অন্যান্য বিষয়গুলো, এইখান থেকে আপনি 20 থেকে 30টা প্রশ্ন তৈরি করবেন, এইটার উপরেই আপনাদের ক্লাস হবে এবং এইটার উপরেই আপনাদের ভাইভা। তো এখন এই হলো বিষয়। এখন আমি ওই আপনারা থাকতে পারেন, এখন কিছুটা কমন কথা হয়ে যাবে, একটা মানুষের তো মনে করেন আহামরি হয় না, আমি একটু আপনাদের ওই ওদের বলে রাখছিলাম 11টায় লিঙ্কটা দেওয়া, আপনারা থাকেন, দেখি ওদের একটু লিঙ্কটা দেই, আর আপনাদের যাদের যাওয়ার ইচ্ছে তারা যেতে পারেন। আর এখন প্রশ্ন ওদের দিতে থাকি লিঙ্কটা, তারপর আপনারা এর ভিতর প্রশ্ন করতে থাকেন, এভাবে করে আমরা ক্লাসটা আপাতত চালাচ্ছি, তাই না? ওকে হ্যাঁ স্যার, আমাদের ক্লাসটা তো রেকর্ড করা থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা থাকবে। এইটা এই স্যার পর্যন্তই রেকর্ড তাহলে করি। আমি একটু বের হচ্ছি স্যার, আমি এবার নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো তো।